কন্টেন্টটি এআই এর সাহায্যে তৈরি করলেও প্রতিটি তথ্য মানুষ দ্বারা যাচাই বাছাই করা হয়। এআই এখানে একটি শক্তিশালী সহকারী, মূল চালক নয়। আসসালামু আলাইকুম। আজকের আলোচনার জন্য আমরা বেশ কিছু সূত্র হাতে নিয়েছি। এ মানে যা ইউরোপের ইতিহাসে একটা বিরাট, কিছুটা আকস্মিকও বলা যায়, পরিবর্তনের কথা বলে। কিভাবে একটা শান্তিপূর্ণ, বেশ শৈল্পিক সমাজ হুট করে যুদ্ধবাদ সংস্কৃতি দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেল। আর এই পরিবর্তনের পেছনে মানে মূল শক্তি হিসেবে উঠে আসছে ইয়ামনায়া নামের একটা সংস্কৃতির কথা। হ্যাঁ, ইয়ামনায়া। তো আজকের এই গভীর পর্যালোচনায় আমরা সূত্রগুলোর আলোকেই বোঝার চেষ্টা করব কারা ছিল এই ইয়ামনায়া, কোথা থেকে এলো তারা, আর ঠিক কিভাবে তারা ইউরোপ সহ বিশাল একটা অঞ্চলের চেহারাটাই পাল্টে দিল। আমাদের লক্ষ্য হলো সূত্রগুলোতে যে তথ্যগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলোকে একসাথে করে একটা স্পষ্ট ছবি তৈরি করা। ঠিক তাই। আমরা শুরু করতে পারি মারিয়া গেম্বুটাসের তত্ত্ব দিয়ে। সূত্রগুলোতে এর উল্লেখ আছে। তিনি প্রাচীন ইউরোপের একটা ছবি এঁকেছিলেন, তাই না? হ্যাঁ, একদম। যারা মাতৃকা দেবীর উপাসনা করত। কিন্তু সূত্রগুলো তো বলছে এই ছবিটা টেকেনি। না, টেকেনি। একটা নতুন শক্তি এসে সবকিছু ওলটপালট করে দিল। সেই শক্তিটাই হলো এই ইয়ামনায়া সংস্কৃতি। তাহলে চলুন প্রথমেই সূত্র ধরে প্রাচীন ইউরোপের সেই ছবিটা একটু বিস্তারিত দেখা যাক। আচ্ছা। প্রায় 11,000 বছর আগে বরফ যুগ যখন শেষ হলো, আবহাওয়া গরম হতে শুরু করল, তখন নিকট প্রাচ্যে মানে আজকের তুরস্ক, জর্ডান, সিরিয়া, ইসরায়েল এই অঞ্চলে কৃষির শুরু। হ্যাঁ, কৃষির উদ্ভব। এর প্রায় 3,000 বছর পর মানে আজ থেকে 8,000 বছর আগে জলবায়ু আবার একটু ঠান্ডা আর শুকনো হয়ে গেলে নিকট প্রাচ্যের এই কৃষিজীবী মানুষ তারা খাদ্যের খোঁজে ইউরোপের দিকে ছড়িয়ে পড়তে শুরু করে। সূত্র বলছে ইউরোপের পরিবেশটা তাদের চেনা নিকট প্রাচ্যের মতোই ছিল। এটা তাদের বসতি গড়তে আর পুরনো জীবনধারা, বিশ্বাস এসব বজায় রাখতে সাহায্য করেছিল। আর এই প্রাচীন ইউরোপীয়দের জীবনের কেন্দ্রে ছিল, যেমনটা মারিয়া গেম্বুটাস বলছিলেন, মাতৃকা দেবীর ধারণা। ঠিক। তারা বিশ্বাস করত এক গভীর একতায়, মানে মানুষ আর প্রকৃতি বা মানুষে কোনো মৌলিক তফাৎ নেই, সবই দেবীর সৃষ্টি। প্রকৃতির ভারসাম্য রক্ষা করাটা খুব জরুরি ছিল, কারণ জীবনধারণের সব কিছুই তো প্রকৃতি থেকে আসছে। একদম। সমাজ ছিল মূলত সমতাদাতি। নারীদের একটা বিশেষ সম্মান ছিল জীবনদানের ক্ষমতার জন্য। সূত্রগুলো ইঙ্গিত করে তারা শান্তিপূর্ণ ছিল। সম্ভবত সম্পদের প্রাচুর্য ছিল বলে সংঘাত কম ছিল। হ্যাঁ, সেরকমই মনে হয়। আর তাদের মেধা, শ্রম এগুলো ব্যয় হতো শিল্পকলায়, দেবীর উপাসনায়। শান্তিপূর্ণ শৈল্পিক একটা সমাজ। কিন্তু এই নিকট প্রাচ্য থেকে আসা মানুষদেরই একটা দল যখন অন্যরকম একটা জায়গায় পৌঁছালো, মানে স্টেপোভূমিতে, তখন গল্পটা পুরো ঘুরে গেল। হ্যাঁ, স্টেপোভূমি। ইউরোপ থেকে মঙ্গোলিয়া পর্যন্ত বিশাল তৃণভূমি। এখানকার মূল চ্যালেঞ্জ ছিল এই বিশাল প্রান্তরে চাষবাস প্রায় অসম্ভব। মাটি উর্বর না, আবহাওয়াও খারাপ। ঠিক, টিকে থাকাটাই ছিল আসল কথা। এখানেই কি তাহলে পরিবেশের চাপে এক নতুন ধরনের সামাজিক বিবর্তন শুরু হয়? হ্যাঁ, সূত্রগুলো একে বলছে উন্মুক্ত সহযোগিতামূলক প্রতিযোগিতা, ওপেন কোঅপারেটিভ কম্পিটিশন। এর মানেটা কি? মানে কোনো কেন্দ্রীয় শাসক নেই? না, কোনো কেন্দ্রীয় শক্তি নেই। ছোট ছোট গোষ্ঠী টিকে থাকার জন্য একে অপরের সাথে যেমন লড়ছে, তেমনি আবার যোগাযোগও রাখছে। বাণিজ্য করছে, ধারণা বিনিময় করছে। হ্যাঁ, বাণিজ্য, ধারণা বিনিময়, এমনকি বিয়ে শাদিও হচ্ছে। এই যে একটা নিয়ন্ত্রিত বিশৃঙ্খলা, যেখানে প্রতিযোগিতা আর সহযোগিতা একসাথে চলছে, এটাই কিন্তু প্রায়শই নতুন উদ্ভাবনের জন্ম দেয়। বাহ! তার মানে স্টেপোভূমির এই কঠিন পরিবেশটাই নতুন পথ খুঁজতে বাধ্য করেছিল। সূত্রগুলোতে তো বেশ কিছু যুগান্তকারী উদ্ভাবনের কথা বলা আছে। হ্যাঁ, বেশ কয়েকটা আছে। প্রথমটা হলো পশুপালন অর্থনীতি, প্যাস্টোরাল ইকোনমি। আচ্ছা। দেখুন, মানুষ তো সরাসরি ঘাস খেতে পারে না, কিন্তু গরু, ভেড়া, ছাগল এরা পারে। ঠিক। তো তারা নিকটপ্রাচ্যের কৃষকদের কাছ থেকে এই পশুগুলো জোগাড় করে স্টেপভূমির বিশাল চারণভূমিতে পালতে শুরু করল। অফুরন্ত ঘাস। পশুগুলো দ্রুত বাড়ল, আর এদের মাংসই হয়ে উঠল স্টেপভূমির মানুষের প্রধান খাবার। এর পরেই এলো সেই পরিবর্তন, যেটা শারীরিক সক্ষমতার দিক থেকে একটা নতুন মাত্রা দিল।
দুধ পান করার ক্ষমতা, তাই না? একদম ঠিক। দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্ভাবনটা হল ল্যাকটোজ টলারেন্স, মানে প্রাপ্তবয়স্ক অবস্থায় দুধ হজম করার ক্ষমতা। এটা তো বেশিরভাগ মানুষের থাকে না। না, মানব ইতিহাসের বেশিরভাগ সময় জুড়েই প্রাপ্তবয়স্করা দুধ হজম করতে পারত না, কিন্তু স্থেপভূমির এই মানুষগুলোর মধ্যে কোনো এক সময় এই জিনগত পরিবর্তনটা ঘটে। তার মানে তারা শুধু মাংস না, দুধও খাওয়া শুরু করলো। হ্যাঁ, নিয়মিত। এই বাড়তি প্রোটিন আর ক্যালোরি তাদের শারীরিক গঠনে একটা বিশাল পরিবর্তন আনল। সূত্র বলছে তারা তাদের কৃষক প্রতিবেশীদের চেয়ে গড়ে প্রায় 20 সেন্টিমিটার বেশি লম্বা হয়ে গেল। 20 সেন্টিমিটার, অবিশ্বাস্য। হ্যাঁ, আর অনেক বেশি শক্তিশালীও। এই জৈবিক পরিবর্তনটা কিন্তু পরে ক্ষমতার ভারসাম্যে বিরাট প্রভাব ফেলেছিল। সত্যি অভাবনীয়। এরপর তারা আরও দুটো জরুরি জিনিস আয়ত্ত করল, যা তাদের জীবনযাত্রা পুরো বদলে দিল। ঘোড়াকে পোষ মানানো আর চাকা আবিষ্কার করে ওয়াগন তৈরি। ঠিক, ঘোড়াকে পোষ মানানো কিন্তু সহজ ছিল না। সূত্র বলছে এই প্রক্রিয়াটা পুরো হতে প্রায় 3000 বছর লেগেছিল। 3000 বছর? হ্যাঁ, কিন্তু এই বিশাল স্টেপভূমিতে তাড়াতাড়ি চলাফেরা, বাণিজ্য, পশুপাল নিয়ন্ত্রণ, এর জন্য ঘোড়া ছিল অপরিহার্য। আর চাকার আর ঘোড়া একসাথে ব্যবহার করে ওয়াগন? হ্যাঁ, ওয়াগন বা মালবাহী গাড়ি। এরপর তারা হয়ে উঠল পুরোদস্তুর যাযাবর পশুপালক, নোম্যাডিক প্যাস্টোরাল। কারণ পশুপাল যখন এক জায়গার ঘাস শেষ করে ফেলত, তখন নতুন চারণভূমির খোঁজে পুরো পরিবার মালপত্র নিয়ে ওয়াগনে করে অন্যত্র চলে যেতে হতো। ওয়াগন তাদের এই যাযাবর জীবনকে সম্ভব করে তুলেছিল। তাহলে এই যাযাবর জীবনধারা আর পশুপালনের অর্থনীতি, এটাই কি সংঘাতের ক্ষেত্র তৈরি করেছিল? সূত্রগুলো কি বলছে? সূত্রগুলো সেদিকেই জোরালোভাবে ইঙ্গিত করছে। দেখুন, যাযাবর জীবনের সম্পদের মালিকানা, ব্যবহার, এসব নিয়ে সংঘাত প্রায়ই অবশ্যম্ভাবী হয়ে ওঠে। যেমন? প্রথমত, চারণভূমি নিয়ে লড়াই, গ্রেজিং রাইটস, কার পশু কোথায় ঘাস খাবে। আচ্ছা। দ্বিতীয়ত, পশুপাল নিয়েও সংঘাত। নিজের পশুপাল বাড়ানোর একটা উপায় তো স্বাভাবিক প্রজনন, কিন্তু অন্যের পশু চুরি করা বা কেড়ে নেওয়া, এটাও টিকে থাকার লড়াইয়ে একটা কৌশল হয়ে দাঁড়ায়। আর এই সংঘাতময় পরিস্থিতিতেই কি সমাজে পুরুষদের ভূমিকা, তাদের গুরুত্ব বাড়তে শুরু করলো? হ্যাঁ, কারণ যুদ্ধবিগ্রহ আর সম্পদ মানে পশুপাল, এগুলো রক্ষা করার দায়িত্বটা মূলত পুরুষদের কাঁধেই পড়ছিল। ফলে সমাজে তাদের ক্ষমতা, প্রতিপত্তি বাড়তে থাকে। আর এখান থেকেই কি ব্যক্তিগত সম্পত্তির ধারণাটা এলো? হ্যাঁ, সূত্রগুলো ব্যক্তিগত সম্পত্তির, প্রাইভেট প্রপার্টি ধারণার উদ্ভবকে এখানেই চিহ্নিত করে। পশুপাল এখন আর কোনো গোষ্ঠী বা প্রকৃতির সম্পদ নয়, বরং নির্দিষ্ট ব্যক্তি বা পরিবারের একান্ত ব্যক্তিগত সম্পদ, যা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। এই ধারণাটা তো প্রাচীন ইউরোপের সমতাবাদী সমাজে প্রায় ছিলই না। ঠিক, এটা একটা বড় পার্থক্য। এই আর্থসামাজিক পরিবর্তন, এটা নিশ্চয়ই তাদের বিশ্বাস, তাদের সমাজ কাঠামোকেও প্রভাবিত করেছিল। অবশ্যই করেছিল। অর্থনীতি যখন সংঘাতময় আর সম্পদ কেন্দ্রিক হয়ে ওঠে, তখন সমাজ কাঠামো পাল্টায়। সূত্র বলছে সমাজ ক্রমশ পুরুষতান্ত্রিক, প্যাট্রিয়ার্কি হয়ে ওঠে। মানে ক্ষমতা পুরুষদের হাতে চলে যায়? হ্যাঁ, সিদ্ধান্ত গ্রহণ, নিয়ন্ত্রণ সব পুরুষদের হাতে। আর ব্যক্তিগত সম্পত্তি যেহেতু এত গুরুত্বপূর্ণ, তাই উত্তরাধিকারের প্রশ্নটাও সামনে চলে আসে। উত্তরাধিকার? ধরুন, একজন বাবার 100টা গরু আর 10 জন ছেলে আছে। বাবা মারা গেলে গরুগুলো কে পাবে? যদি সবার মধ্যে সমান ভাগ হয়, তাহলে তো কয়েক প্রজন্মে সবাই অল্প কিছু গরুর মালিক হয়ে গরিব হয়ে যাবে। ঠিক। পরিবারের সম্পদ তাহলে অটুট রাখা দরকার। এখান থেকেই কি তাহলে জ্যেষ্ঠ পুত্রের উত্তরাধিকার বা প্রিমোজেনিচার নিয়মটা এলো? সূত্রগুলো এই ব্যাখ্যাই দেয়। পরিবারের মূল সম্পদ, বিশেষ করে পশুপাল, ভাগাভাগি না করে অটুট রাখার জন্য নিয়ম হল বাবা তার সব সম্পত্তি শুধু বড় ছেলেকেই দেবেন। এটাই প্রিমোজেনিচার। কিন্তু এর তো একটা সাংঘাতিক পার্শ্ব প্রতিক্রিয়া ছিল। বাকি 9 জন ছেলের কি হবে? হ্যাঁ, এটাই। তাদের কোনো জমি নেই, পশু নেই, উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো সম্পদ নেই। এখানেই কি তাহলে সেই যুদ্ধবাদ সংস্কৃতির শেকড়টা, নিজেদের ভাগ্য নিজেদেরই গড়তে হবে, যার মানে হলো অন্যদের আক্রমণ করে সম্পদ জোগাড় করা? সূত্রগুলো ঠিক এই সংযোগটাই তুলে ধরে। এই উত্তরাধিকারহীন তরুণেরা প্রায়শই দল বেঁধে নিজেদের ভাগ্য খুঁজতে বেরোত, যা আসলে যুদ্ধ আর লুটতরাজ। হ্যাঁ, মূলত যুদ্ধ এবং লুটের মাধ্যমে সম্পদ সংগ্রহের চেষ্টা। এভাবেই জন্ম নেয় এক যুদ্ধবাজ সংস্কৃতি, ওয়ার কালচার,
যা বীরত্বকে মহিমান্বিত করে, ব্যক্তিগত সম্পদ অর্জনকে উদযাপন করে আর তরুণদের উৎসাহিত করে বাইরে গিয়ে যুদ্ধ করে নিজেদের প্রভাব ও সম্পদ বাড়াতে। এই পরিবর্তিত সমাজ, যুদ্ধকেন্দ্রিক সংস্কৃতি, এর সাথে তাল মিলিয়ে নিশ্চয়ই তাদের ধর্মবিশ্বাসেও বড় পরিবর্তন এসেছিল। সেটাই স্বাভাবিক। মাতৃকা দেবীর যে শান্তিপূর্ণ প্রকৃতিকেন্দ্রিক ধর্ম, তার জায়গায় এলো এক নতুন বিশ্বাস। কেমন সেটা? প্রধান দেবতা এখন আর জীবনদাত্রী মা নন, বরং একজন শক্তিশালী পুরুষ, আকাশপিতা, স্কাই ফাদার। যুদ্ধের দেবতা, বজ্রপাতের দেবতা, যেমন গ্রিকদের জিউস বা রোমানদের জুপিটার। অনেকটা সেরকমই। যেখানে মাতৃকা দেবী জীবন দিয়েছিলেন, প্রকৃতি দিয়েছিলেন, সেখানে আকাশপিতা দিচ্ছেন সম্পদ, মানে পশুপাল, আর যুদ্ধের মাধ্যমে তা অর্জন ও রক্ষা পাওয়ার বৈধতা। যেখানে মাতৃকা দেবী একতা আর ভালোবাসার কথা বলতেন, সেখানে আকাশপিতা বলছেন অধিকারের জন্য যুদ্ধ করতে। এই নতুন ধর্ম তাদের যুদ্ধ আর সম্পদ আহরণের সংস্কৃতিকে শুধু বৈধতাই দিল না, বরং ধর্মীয় অনুপ্রেরণাও জোগাল। তাহলে ইয়ামনায়া বলতে আমরা স্টেপভূমির সেই সাংস্কৃতিক ধারাকে বুঝতে পারি যারা এই সব উদ্ভাবন, পশুপালন, দুধ খাওয়া, ঘোড়া, ওয়াগন, ব্যক্তিগত সম্পত্তি, পুরুষতন্ত্র, প্রিমোজেনিচের আর যুদ্ধকেন্দ্রিক আকাশপিতার ধর্ম সবকিছুকে সফলভাবে আত্মস্থ করে অন্যদের উপর আধিপত্য বিস্তার করে। সূত্র অনুযায়ী এদের মূল কেন্দ্র সম্ভবত আজকের ইউক্রেনের আশেপাশে ছিল। হ্যাঁ, এটা বোঝা জরুরি যে ইয়ামনায়া ঠিক কোনো একক জাতি বা গোষ্ঠী ছিল না, বরং এটা ছিল একটা ব্যাপক সাংস্কৃতিক প্যাকেজ বা জীবনধারা। মানে অনেক গোষ্ঠী এটা গ্রহণ করেছিল। হ্যাঁ, স্টেপভূমির বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যারা এই নতুন উদ্ভাবনগুলো গ্রহণ করে যুদ্ধ আর সম্প্রসারণে সবচেয়ে বেশি সফল হয়েছিল, তারাই এই সংস্কৃতির ধারক ও বাহক হয়ে ওঠে। আর ধীরে ধীরে পুরো স্টেপভূমি জুড়ে তাদের প্রভাব আর সংস্কৃতি ছড়িয়ে দেয়। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আসে, সূত্রগুলো এটা নিয়ে আলোচনা করে। প্রাচীন ইউরোপের জনসংখ্যা, কৃষির কল্যাণে তারা তো ইয়ামনায়াদের চেয়ে অনেক বেশি ছিল। হ্যাঁ, সংখ্যায় অনেক বেশি ছিল। ইয়ামনায়ারা শক্তিশালী, যুদ্ধবিদ্যায় পারদর্শী, ঠিক আছে, কিন্তু সংখ্যার বিচারে তো প্রাচীন ইউরোপীয়দের প্রতিরোধ করার কথা ছিল। তাহলে ইয়ামনায়ারা ইউরোপ জয় করল কিভাবে? এই ব্যাপারটা সূত্রগুলোর আলো একটু দেখা যাক। এর পেছনে একাধিক কারণের কথা সূত্রগুলোতে বলা হয়েছে, যেগুলো একসাথে কাজ করেছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সম্ভবত নির্ণায়ক কারণটা ছিল প্লেগ, দ্য প্লেগ। প্লেগ মানে মহামারী? হ্যাঁ, সম্ভবত বিউবনিক প্লেগ, যা মূলত ইঁদুরের মাধ্যমে ছড়ায়। প্রাচীন ইউরোপের কৃষিজীবী মানুষজন খুব ঘন বসতিপূর্ণ গ্রামে থাকত। একসাথে অনেকে? হ্যাঁ, তারা গৃহপালিত পশু যেমন শূকর, গরু, এদের খুব কাছাকাছি থাকত। শস্য ভাণ্ডারের আশেপাশে ইঁদুরও থাকত প্রচুর। এই পরিবেশটা রোগজীবাণু ছড়ানোর জন্য খুব অনুকূল ছিল। ফলে প্লেগ এলে দ্রুত ছড়িয়ে পড়ত। একদম। প্লেগ যখন এই জনপদগুলোতে আঘাত হানে, তখন তা প্রায় মহামারীর আকার নেয়। অনেক গ্রাম জনশূন্য হয়ে যায়। কিন্তু স্টেপভূমির সাথে তো ইউরোপের যোগাযোগ ছিল। প্লেগ কি স্টেপভূমিতে ছড়ায়নি? ইয়ামনায়ারা কিভাবে বাঁচল? এখানেই মূল পার্থক্যটা। ইয়ামনায়রা ছিল যাযাবর। তারা এক জায়গায় থাকত না, বিশাল তৃণভূমি জুড়ে ছোট ছোট দলে ছড়িয়ে ছিটিয়ে থাকত। বসতিগুলো অস্থায়ী ছিল? হ্যাঁ, অস্থায়ী আর অনেক বেশি খোলামেলা। তারা কৃষকদের মতো গৃহপালিত পশুর মলমূত্রের মধ্যে থাকত না। তাছাড়া দুধ আর মাংসের প্রাচুর্যের কারণে তাদের শরীর ছিল অনেক বেশি শক্তিশালী, রোগ প্রতিরোধ ক্ষমতাও সম্ভবত বেশি ছিল। তার মানে প্লেগ স্টেপভূমিতেও এসেছিল, কিন্তু প্রভাব কম ছিল। হ্যাঁ, প্রভাব ছিল ইউরোপের তুলনায় অনেক কম। যেখানে ইউরোপের জনসংখ্যা এই মহামারীতে প্রায় ধ্বস্ত হয়ে গিয়েছিল, সেখানে ইয়ামনায়াদের ক্ষয়ক্ষতি ছিল সীমিত। পরিস্থিতিটা অনেকটা আমেরিকার আদিবাসীদের মতো শোনাচ্ছে, যারা ইউরোপীয়দের বয়ে আনা রোগে মারা গিয়েছিল। হ্যাঁ, তুলনাটা বেশ কাছাকাছি। ইউরোপের জনসংখ্যা কমে যাওয়াটা ইয়ামনায়াদের আগ্রাসনের পথকে অনেক সহজ করে দিয়েছিল। আচ্ছা, আর কোনো কারণ? দ্বিতীয় কারণ হিসেবে সূত্রগুলো জলবায়ু পরিবর্তনের কথা বলে। ক্লাইমেট চেঞ্জ। আজ থেকে প্রায় ৫-৬ হাজার বছর আগে একটা তুলনামূলক ঠান্ডা পর্ব এসেছিল, মিনি আইস এজ যাকে বলে। এর ফলে ইউরোপের কৃষিতে সমস্যা হয়? মারাত্মক সমস্যা হয়। কৃষি উৎপাদন কমে যায়, খাদ্য সংকট দেখা দেয়। স্টেপ ভূমিতেও এর প্রভাব পড়েছিল, যা সেখানকার মানুষদের আরও গরম আর অপেক্ষাকৃত উর্বর অঞ্চলের দিকে
মানে ইউরোপের দিকে ঠেলে দেয়। আর তৃতীয় কারণ, সেটা হলো ইয়ামনায়াদের সরাসরি সামরিক আগ্রাসন, বিশেষ করে সেই উত্তরাধিকারহীন তরুণ যোদ্ধাদের দিয়ে। ঠিক তাই, যখন প্লেগ আর জলবায়ুর পরিবর্তনের কারণে প্রাচীন ইউরোপের সমাজগুলো দুর্বল, বিপর্যস্ত, ঠিক তখনই ইয়ামনায়া যোদ্ধারা, বিশেষ করে সেই সম্পত্তিহীন তরুণেরা যারা নিজেদের ভাগ্য গড়তে বেরিয়েছিল, তারা দল বেঁধে ইউরোপের গ্রামগুলোতে আক্রমণ শুরু করে। তাদের কৌশল কি ছিল? সূত্র কি বলে? সূত্র অনুযায়ী সাধারণ কৌশল ছিল গ্রামের পুরুষদের হত্যা করা বা তাড়িয়ে দেওয়া, আর নারীদের তুলে নেওয়া বা স্ত্রী হিসেবে গ্রহণ করা। এর মাধ্যমে তারা শুধু সম্পত্তি দখল করেনি, স্থানীয় জনগোষ্ঠীর সাথে মিশে নিজেদের বংশবিস্তারও করেছে। তার মানে এই বিজয় প্রক্রিয়াটা এটা অত্যন্ত সহিংস ছিল। সূত্রগুলো থেকে যে ছবিটা পাওয়া যায় তা নিঃসন্দেহে অত্যন্ত সংহিংসার। এটা ছিল একটা দীর্ঘ আর রক্তক্ষয়ী বিজয় অভিযান। অবশ্যই প্রাচীন ইউরোপীয়রা প্রতিরোধও করেছিল। এমন প্রত্নতাত্ত্বিক প্রমাণও আছে যেখানে ইয়ামনায়া যোদ্ধাদের পাল্টা আক্রমণে হত্যা করা হয়েছে। মানে হিংস্রতা দুদিকেই ছিল। সম্ভবত তাই, কিন্তু শেষ পর্যন্ত ইয়ামনায়ারাই জেতে, কারণ তারা ছিল শারীরিকভাবে শক্তিশালী, উন্নত যুদ্ধকৌশল আর অস্ত্রে সজ্জিত, যেমন ঘোড়ার ব্যবহার, আর প্লেগের কারণে তাদের প্রতিপক্ষর সংখ্যাও অনেক কমে গিয়েছিল। তারা ধীরে ধীরে প্রায় পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে, নিজেদের সংস্কৃতি প্রতিষ্ঠা করে। এই বিজয় কি শুধু ইউরোপেই থেমেছিল? সূত্রগুলো তো তাদের আরও পূর্ব দিকে যাওয়ার কথা বলে। হ্যাঁ, তাদের প্রভাব ছিল অনেক দূর পর্যন্ত। তারা শুধু ইউরোপ জয় করেনি, পূর্ব দিকে ইরান এবং উত্তর ভারত পর্যন্ত পৌঁছেছিল। এমনকি তাদের সংস্কৃতির কিছু উপাদান মঙ্গোলিয়া পর্যন্ত পাওয়া গেছে। ইরান, ভারত পর্যন্ত? হ্যাঁ, এই বিশাল এলাকা জুড়ে তারা শুধু তাদের যুদ্ধরীতি বা সমাজ ব্যবস্থাই নয়, তাদের ভাষাও ছড়িয়ে দিয়েছিল, যা আজ ভাষাবিদরা প্রোটো ইন্ডো ইউরোপীয় নামে চেনেন। এই ভাষা থেকেই কি আজকের ইউরোপীয় ভাষাগুলো এসেছে? হ্যাঁ, আজকের ইউরোপের প্রায় সব ভাষা, ইংরেজি, স্প্যানিশ, জার্মান, রাশিয়ান, আবার ইরানের ফার্সি, উত্তর ভারতের হিন্দি, বাংলা, মারাঠি সহ বহু ভাষার মূল উৎস কিন্তু এই ইয়ামনায়াদের বয়ে আনা ভাষায়। কিন্তু চীন পর্যন্ত তারা যেতে পারেনি, এর কারণ কি? সূত্রগুলো মূলত দুটো কারণ দেখায়। প্রথমত, একটা বিশাল ভৌগোলিক বাছা হিমালয় পর্বতমালা। ও হ্যাঁ, ঘোড়া আর ওয়াগন নিয়ে এই দুর্গম পাহাড় পার হওয়া প্রায় অসম্ভব ছিল। দ্বিতীয়ত, চীনের নিজস্ব শক্তিশালী সভ্যতা আর বিশাল জনসংখ্যা ছিল, যা যে কোনো বাইরের আক্রমণ ঠেকাতে পারত। ফলে চীন ইয়ামনায়াদের এই অভিযাত্রা থেকে অনেকটাই আলাদা থেকে যায়। হ্যাঁ, এবং নিজস্ব পথে বিকশিত হয়। এই বিশাল বিজয় আর অভিযাত্রার ফলে ইউরোপ থেকে ভারত পর্যন্ত এক বিশাল অঞ্চলে একটা নতুন সাংস্কৃতিক আর ভাষাগত বলয় তৈরি হলো। থাকে একেই হয়তো আমরা বৃহত্তর অর্থে পশ্চিম বা ইন্দো ইউরোপীয় জগৎ বলতে পারি, যা পূর্ব এশীয় জগৎ মানে মূলত চীন থেকে ভিন্ন পথে হেঁটেছে। জিনগত গবেষণাও কি এটা সমর্থন করে? খুব জোরালোভাবে। আজকের ইউরোপীয়, ইরানিয়ান আর উত্তর ভারতীয় জনগোষ্ঠীর ডিএনএতে উল্লেখযোগ্য পরিমাণে ইয়ামনায়া জিন পাওয়া যায়। যদিও কিছু ব্যতিক্রম আছে, যেমন সার্ডিনিয়ানরা। হ্যাঁ, কিছু বিচ্ছিন্ন জনগোষ্ঠী, যেমন ইতালির সার্ডিনিয়ান দ্বীপের মানুষ, যাদের পূর্বপুরুষরা হয়তো এই আগ্রাসন থেকে পালিয়ে নিজেদের রক্ষা করতে পেরেছিল, তাদের মধ্যে ইয়ামনায়া জিনের প্রভাব তুলনামূলকভাবে কম। তার মানে ইয়ামনায়ারা শুধু ধ্বংস বা প্রতিস্থাপনই করেনি, সময়ের সাথে সাথে তারা বিজিত অঞ্চলে সংস্কৃতির সাথে মিশেও গিয়েছিল। সূত্র কি স্থানীয় প্রযুক্তি গ্রহণের কথাও বলে? হ্যাঁ, এটাও একটা গুরুত্বপূর্ণ দিক যা সূত্রগুলো উল্লেখ করে। ইয়ামনায়ারা যদিও যাযাবর পশুপালক হিসাবে শুরু করেছিল, তারা সব জায়গায় একই জীবনধারা ধরে রাখেনি। যেমন নরওয়ের মতো জায়গায় তারা প্রথমে বন পুড়িয়ে স্টেপ ভূমির মতো চারণভূমি তৈরির চেষ্টা করেছিল, কিন্তু পরে বোঝে যে ওটা সেখানকার পরিবেশের জন্য ঠিক না। তখন তারা স্থানীয় জীবনধারার সাথে মানিয়ে নেয়, এমনকি কৃষিকাজও গ্রহণ করে। শুধু তাই নয়, তারা স্থানীয় উন্নত প্রযুক্তিও গ্রহণ বা আত্মসাৎ করেছে। হ্যাঁ, যেমন তাদের হয়তো উন্নত জাহাজ তৈরির জ্ঞান ছিল না, কিন্তু সূত্র ইঙ্গিত দেয় তারা উপকূলীয় অঞ্চলের মানুষদের হারিয়ে তাদের কাছ থেকে নৌকা আর জাহাজ তৈরির কৌশল শিখে নেয়।
আর সেই প্রযুক্তি ব্যবহার করেই ব্রিটেন জয় করে। হ্যাঁ, সেই প্রযুক্তি ব্যবহার করেই পরবর্তীতে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেন জয় করে। কাজেই এটা ছিল একটা দীর্ঘ মিথস্ক্রিয়ার প্রক্রিয়া, যা শত শত বছর ধরে চলেছিল। তাহলে পুরো ছবিটা যদি আমরা সূত্রগুলোর আলোয় গুছিয়ে আনি, স্টেপ ভূমির কঠিন পরিবেশ জন্ম দিল কিছু যুগান্তকারী উদ্ভাবনের, পশুপালন, ল্যাকটোজ টলারেন্স, ঘোড়া, ওয়াগন। এই উদ্ভাবনগুলো বদলে দিল সমাজকে, ব্যক্তিগত সম্পত্তি, পুরুষতন্ত্র, যুদ্ধবাদ সংস্কৃতি, আকাশপিতার ধর্ম। ঠিক। এরপর প্লেগ আর জলবায়ুর পরিবর্তনের ফলে দুর্বল হয়ে পড়া প্রাচীন ইউরোপকে তারা তাদের উন্নত শারীরিক সক্ষমতা, যুদ্ধ কৌশল আর নতুন সামাজিক ধর্মীয় অনুপ্রেরণা দিয়ে হারিয়ে দিল। হ্যাঁ, এভাবেই তারা ইউরোপ এবং তার বাইরেও নিজেদের সংস্কৃতি, ভাষা আর জিনগত উত্তরাধিকার ছড়িয়ে দিল। একদম ঠিক। মূল বিষয়টা হলো মানব ইতিহাসের গতিপথটাই এখানে একরকম বেঁকে গেল। মারিয়া গিম্বুটাসের বর্ণিত সেই সম্ভাব্য শান্তিপূর্ণ, সমতাতত্ত্বাবী, মাতৃকা দেবীকেন্দ্রিক শৈল্পিক সমাজ, সেখান থেকে মানব সমাজ প্রবেশ করল এক নতুন যুগে, যা মূলত পুরুষতান্ত্রিক, যুদ্ধবাজ এবং সম্পদ কেন্দ্রিক। হ্যাঁ, আমরা যদি পরের গ্রিক বা রোমান সভ্যতার দিকে তাকাই, তাদের দর্শন, তাদের দেবতা দেবী, তাদের যুদ্ধনীতি, এগুলোর অনেক কিছুর পেছনেই কিন্তু স্টেপ ভূমির এই ইয়ামনায়া সংস্কৃতির দীর্ঘ ছায়া দেখা যায়। বলা যায় ইয়ামনায়াদের হাত ধরে মানব ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু হয়েছিল। সত্যিই এক আমূল এবং সুদূর প্রসারী পরিবর্তন। আলোচনা শেষ করার আগে সূত্রগুলোর আলোকেই একটা বিষয়ে ভাবনার জন্য রেখে যেতে চাই। বলো। আমরা ইয়ামনায়া সংস্কৃতির কিছু মূল বৈশিষ্ট্য দেখলাম: প্রতিযোগিতা, আধিপত্য বিস্তারের আকাঙ্ক্ষা, সম্পদ আহরণের চেষ্টা, যুদ্ধকে গৌরবান্বিত করার প্রবণতা। হাজার হাজার বছর পেরিয়ে গেলেও এই বৈশিষ্ট্যগুলোর শক্তিশালী প্রতিধ্বনি কি আজও সেই সব সমাজে শোনা যায় না, যারা জিনগত আর সাংস্কৃতিকভাবে ইয়ামনায়াদেরও উত্তরসূরি? এটা একটা গভীর প্রশ্ন। হ্যাঁ, এই ঐতিহাসিক সংযোগ আর তার বর্তমান প্রাসঙ্গিকতা নিয়ে চিন্তা করার অনেক অবকাশ কিন্তু রয়ে গেছে। আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি। আশা করি সূত্রগুলোর এই বিশ্লেষণ সবার ভালো লেগেছে এবং ইয়ামনায়া ও ইউরোপের প্রাগৈতিহাসিক পট পরিবর্তন নিয়ে কিছু নতুন ভাবনা বা জিজ্ঞাসার জন্ম দিয়েছে। আল্লাহ হাফেজ। আলোচনাটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং এমন আরও তথ্যবহুল আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন।